মোটামুটি কম বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ফোন নিতে চাইলে প্রিওনার ফোন ছাড়া উপায় নেই। কিছুদিন আগেই আমরা আমাদের চ্যানেলে স্যামসাং গ্যালাক্সি S20 5G নিয়ে রিভিউ দিয়েছিলাম। আজ আমরা এটার বড় ভাই স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস নিয়ে কথা বলবো। আমি সোহাগ এ টু জেডের পক্ষ থেকে। স্যামসাংয়ের ফোনগুলো নিয়ে তেমন একটা বলতে হয় না, কারণ এদের বিল কোয়ালিটি এবং এদের ইউআই অন্য ফোনগুলোর থেকে অনেক আলাদা হয়ে থাকে। মোটামুটি যারা নর্মাল ইউজার আছেন তারা স্যামসাংয়ের ফোন কিনে 3-4 বছর অনায়াসে চালাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তবে এদের মেন সমস্যা হলো এক্সিনোসের প্রসেসর। কিছুদিন আগেও এক্সিনোসওয়ালা ফোন দেখলে মানুষ কিনতে চেত না, তবে বর্তমানে স্যামসাং তাদের এক্সিনোসের প্রসেসর নিয়ে হালকা পাতলা কাজ শুরু করে দিয়েছে। তা বোঝা যায়, কারণ এখন আর আগের মতো তেমন হিট জেনারেট করে না প্রসেসরের জন্য। কিছু কিছু ক্ষেত্রে স্যামসাং এখনও পিছিয়ে আছে আমি বলবো। কারণটা হলো এদের প্রাইস। একই কনফিগারেশন দিয়ে শাওমি, আসুস বা রিয়েলমি কোনো ফোন লঞ্চ করলে দেখা যাবে স্যামসাংয়ের দামের তুলনায় অনেক কম, যার ফলে অনেক স্যামসাং লাভার আছেন তাদের পছন্দের ফোনটি নিতে পারছেন না। তো যারা প্রিওনার স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস নিতে যাচ্ছেন তাদের জন্য আমরা ফোনটির ভালো এবং খারাপ দুটো দিকই তুলে ধরার চেষ্টা করব। ফোনটির সাইডে ভলিউম এবং পাওয়ার অন অফ বাটন পেয়ে যাবেন, আর সামনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফোনটির বোথ সাইডে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন পাওয়া যাবে। ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ। যারা একটু হ্যান্ডি ফোন চালাতে পছন্দ করেন তারা ফোনটি আপনার লিস্টে রাখতে পারেন। এবার আসি এটার ডিসপ্লে সেকশনের দিকে। 6.7 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি 525, আর ফোনটিতে কিন্তু HDR10+ সাপোর্ট করে। আর ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে পেয়ে যাবেন 120 হার্টজ, এবং ফোনটিতে বেজেললেস ডিসপ্লে এবং একটি সুন্দর পাঞ্চ হোল পেয়ে যাবেন। মোবাইলটি ডিসপ্লে সেকশন নিয়ে আমার তেমন কোনো আক্ষেপ নেই, কারণ অসাধারণ কালার অ্যাকুরেন্সি হওয়ার কারণে মোবাইলটির চোখ জুড়ানো ভিডিও পারফরমেন্স পাওয়া যায়। তো এবার চলে আসি ফোনটির পারফরমেন্সের দিকে। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন দুইটি ভেরিয়েন্ট, একটি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, অপরটি এক্সিনোস ভেরিয়েন্ট। দুইটি প্রসেসরের পারফরমেন্সের সমতা ছিল, তবে বড় ভাই স্ন্যাপড্রাগন একটু এগিয়ে ছিল ছোট ভাই এক্সিনোসের থেকে। ইউএসএ ভেরিয়েন্টটিতে স্ন্যাপড্রাগন 865 এবং গ্লোবাল ভার্সনে এক্সিনোস 990 এর প্রসেসর ব্যবহার হয়েছে। এক্সিনোস এবং স্ন্যাপড্রাগন দুইটি ভেরিয়েন্টেই 7mm প্রসেসর পেয়ে যাবেন। দুটি প্রসেসরের মধ্যে পাশাপাশি রিভিউ করলে স্ন্যাপড্রাগনের সিপিইউ এর গেমিং পারফরমেন্সটা বেস্ট ছিল। আমাদের কাছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা ছিল। আমরা মোটামুটি কয়েকটা জনপ্রিয় গেম খেলে দেখেছি। পাবজি খেলার সময় স্মুথে 90 FPS এ রান করা যাবে, আবার সর্বোচ্চ HDR এক্সট্রিমেও রান করা যাবে। গেমিং করবার সময় ভালো রকমই হিট জেনারেট করে ফোনটি, তবে হিট জেনারেটের ফলে ফ্রেম ড্রপের মতো ইস্যু দেখা যায়নি। প্রফেশনাল গেমারদের জন্য ফোনটি যদি না বলি তাহলে ফোনটি গেমিং ফোন বলা যেতে পারে। ফোনটি লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড 10 দিয়ে, কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড 13 রান করানো যাচ্ছে। তবে অনেকেই সমস্যার মধ্যে পড়েছে অ্যান্ড্রয়েড 13 রান করানোর সময়, তাই সাজেস্ট থাকবে অ্যান্ড্রয়েড 12 দিয়ে রান করানোর জন্য। যাই হোক, মোবাইলটি ভালো পরিমাণে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নেওয়া যাচ্ছিল। ফোনটিতে র্যাম হিসাবে দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 8GB ভেরিয়েন্ট, 12GB ভেরিয়েন্ট, আর রম বা স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন তিনটি ভেরিয়েন্ট, 128, 256 এবং 512GB ভেরিয়েন্ট, যাতে ব্যবহার হয়েছে UFS 3.0। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। অনেকেই এই ফোনটি ক্যামেরার জন্য কিনে থাকবেন, কারণ ফোনটির ক্যামেরা একদমই জোস ছিল। ফোনটির রেয়ারে ছিল মোট 3টি ক্যামেরা, যার 12 মেগাপিক্সেলের মেইন শুটার, যার অ্যাপাচার 1.8, পাশাপাশি 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে, যার অ্যাপাচার 2.0, আর আল্ট্রা ওয়াইড হিসেবে 12 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার হয়েছে, যার অ্যাপাচার 2.2। ভিডিও করার সময় 4K রেজুলেশনে 30-60 FPS পর্যন্ত করা যায়, আর 8K রেজুলেশনে 24 FPS পর্যন্ত করা যাচ্ছিল। ফোনটিতে ফ্রন্টে রয়েছে 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা 4K রেজুলেশনে 30-60 FPS ভিডিও করা যাচ্ছিল। তো এই ছিল মোবাইলের ক্যামেরা। মোবাইলটির ব্যাটারি হিসাবে লিথিয়াম পলিমারের 4500 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, যা 24 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করা যাবে। 0 to 100% চার্জ করতে 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। মোবাইলটি হার্ড ইউজ করলে 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়, তবে প্রিওনারের ক্ষেত্রে একটু কম বেশি হয়ে থাকতে পারে। আর ফোনটিতে পেয়ে যাবেন IP68 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, যা 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত সেফটি দিয়ে থাকবে। যাই হোক, এই তো ছিল ফোনটির রিভিউ। যদি কোনো কিছু বলার থাকে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।